আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ সৌরভ ভাই যেরকম বললো যে আজকে আমাদের মূল টপিক হচ্ছে হাই পারফরমেন্স মাইস্কুয়েল। মূলত আমাদের মধ্যে যারা মাইস্কুয়েল নিয়ে কাজ করি, অনেকে হয়তো অল্প কিছুদিন কাজ করেছেন, অনেকে লম্বা সময় ধরে কাজ করছেন। সবার কথা চিন্তা করেই মূলত এই টপিকটা ঠিক করা। এই টপিক নিয়ে আমি আগেও পাবলিকলি কথা বলেছি। রিসেন্টলি ওয়ার্ড ক্যাম্প হয়েছিল সিলেটে, সেখানেও আমি সিমিলার একটা টপিক আলোচনা করেছি। তো মূলত আমাদের দৈনন্দিন জীবনে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার সময় আহ, যেটা হয় যে ছোটখাটো অ্যাপ্লিকেশন তৈরি করলে বা একটা অ্যাপ্লিকেশনের এমভিপি স্টেজে বা মিনিমাল ডেটা যখন থাকে, তখন আসলে ডেটাবেজের পারফরমেন্স নিয়ে এত চিন্তা করা লাগে না। তখন দেখা যায় ডেটার সংখ্যা কম বা নাম্বার অফ ইউজার্স কম, তখন পারফরমেন্সের ইস্যুগুলো আসলে কখনো সার্ফেসে আসেই না। তো যখন আস্তে আস্তে ইউজার বাড়তে থাকে, ডেটা বাড়তে থাকে, টেবিলগুলো আস্তে আস্তে ভারী হতে থাকে, তখন আসলে ইউনিক বেশ কিছু প্রবলেমে পড়তে হয়। সেগুলো নিয়ে সলিউশন প্রয়োজন হয়। এটা নিয়ে একটা হাই লেভেল আলোচনা আজকে আমরা করব। একটা বিষয় মাথায় রাখা দরকার যে এই টপিকটা খুবই ডিপ একটা টপিক। এটা নিয়ে একটা এন্টায়ার কোর্স করা পসিবল। তারপরে এই সেশনের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু পয়েন্টার ধরিয়ে দেওয়া, যাতে আপনারা এই সেশন শেষ করার পর অ্যাকশনেবল কিছু করতে পারেন, যে এক্স্যাক্টলি এটা এটা আমি আমার লাইফে বা আমার জবে বা আমার পড়াশোনাটা অ্যাপ্লাই করতে পারবো। পাশাপাশি আপনাদের কিছু পয়েন্টার দিয়ে দেওয়া, যে ঠিক আছে এগুলো নিয়ে আমরা ফার্দার স্টাডি করতে পারবো। ঠিক আছে। আমি তো মোহাম্মদ ইমরান হাসান। অলমোস্ট 20 ইয়ার্স এর কাজ করছি। এটা আমার টুইটার প্রোফাইল, এখানে আমি মোস্টলি অ্যাক্টিভ থাকি। দুই তিনটা অর্গানাইজেশনের সাথে এই মুহূর্তে আছি। উম, আচ্ছা, আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু আহ, আপনারা আনমিউট করে বলতে পারেন যে পারফরমেন্স নিয়ে যারা যারা আছেন, তারা কে কোনো প্রবলেমে, কি কি প্রবলেমে ইতিমধ্যে পড়েছেন, মানে মাইসিকল নিয়ে একটু বড় ডেটাবেস নিয়ে কাজ করার সময়। জি, আনমিউট করে বলে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আসলে আমি অনেকদিন ধরে কাজ করছিলাম, কিন্তু হুম, লাস্ট ইয়ার অ্যারাউন্ড নভেম্বর, হ্যাঁ, তো আমি একটা প্রজেক্টে জয়েন করি গত বছর। এবং ওই প্রজেক্টটা তখন এমভিপি রেডি হয়েছিল, প্রোডাকশনে শুরু হয়েছিল ইউজ করা। তো হুম, আমার আগের যে ডেভেলপার করে গেছে, আহ, ওইখানে আমাদের একটা যেটা ভুল ছিল সেটা হচ্ছে যে ইউজারদের বেস 64টা আপনার স্টোর করা হয়েছিল ডেটাবেজে। ইউজার ইমেজ, প্রোফাইল ইমেজ বেস, ইমেজ, ইউজার প্রোফাইল ইমেজ। কারণ ওটা একটা থার্ড পার্টি এপিআই থেকে আসে, ওটা প্রসেস করে পরে S3 তে না দিয়ে ডিরেক্টলি বেস 64 ঢুকানো হয়েছে। তো এটা প্রথমে কিছু বোঝা যায় নাই, যেহেতু শুরুতে ইউজার ছিল কম, 10-15 জন মিলে টেস্ট করতে হয়। তো পরবর্তীতে যখন মোটামুটি 10,000 ইউজার হইলো, তখন দেখা গেছে যে বিশাল পারফরমেন্স ইম্প্যাক্ট হচ্ছে। তো প্রথমে আহ, যখনই ট্রাফিক হইতো একটা সার্টেন টাইমে ওই অ্যাপের একটা ট্রাফিক আসতো, তখনই আমাদের সার্ভার রেসপন্স করতো না, সিপিইউ ইউজেস 100% হয়ে যেত। পরবর্তীতে আমরা ডাটাবেস দেখলাম যে যে অনেক কিছু ল্যাগিংস আছে, যেমন যে ডেটাগুলো লাগবে সেগুলো আনা হয়েছে, যেগুলো লাগবে না সিলেক্ট অল করে সব নিয়ে আসা হয়েছে। So, এরকম একটা এক্সপিরিয়েন্স আমার ছিল, এটা শেয়ার। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ বলবেন আর কারোর এক্সপিরিয়েন্স? স্লো কোয়েরি ছিল, এটা একটা ধরেন মেইন কারণ। যদিও ব্যাক এন্ডে আসলে ইস্যু হচ্ছে যে ইমেজ স্টোর করা হয়েছে, পাশাপাশি কোয়েরি গুলো হয়তো অপটিমাইজ ছিল না, কিন্তু আউটপুট হচ্ছে যে রেজাল্টটা খুব স্লো আসছে সার্ভার থেকে। এটা তাহলে একটা ইস্যু। আমি একটা শেয়ার করতে পারি ভাইয়া, যেটা হচ্ছে যে ব্যাকএন্ড আরো প্রায় 4-5 বছর আগে আমি রবির একটা ডেটাবেস নিয়ে কাজ করতেছিলাম। সো ওদের ডেটাবেসটা মাইস্কুয়েলে ছিল আর কি। ওদের তো অনেক অ্যাপ্লিকেশন, সো আমরা স্পেসিফিক একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছিলাম। সো ওইটাতে পার ডেতে হচ্ছে যে সেম ডেটাই হচ্ছে যে আপডেট হচ্ছিল আর কি। সো আপডেট হওয়ার প্রসেসে আমি দেখলাম যে আহ, যখনই আপডেটের অপারেশনটা চালাই, তখনই পুরো ডেটাবেসটা প্রত্যেকটা ইন্ডেক্স আপডেট করতেই বা রো আপডেট করতেই হিউজ পরিমাণ টাইম হচ্ছে যে নিত আর কি। সো রাইট। এটাই ছিল, বাট পরে আমরা আসলে এটা প্রসেস করছি হচ্ছে পরে আগে ডাটাবেস ট্রান করে, যেহেতু সেম ডেটাই আসলে প্রসেস করে, পরে সেম ডাটা আবার ইনসার্ট করছিলাম আর কি, ওই ওইতে প্রসেস করছিলাম। ইন্টারেস্টিং। আপনার হয়তো ডেটা, মানে টেবিলগুলো অপটিমাইজ ছিল না স্টোরেজে, এরকম কিছু। ইন্ডেক্স করা ছিল ভাইয়া, ইন্ডেক্স করা ছিল কিছু ডেটা,
বাট এখানে মানে আপনার ফুল কন্টেন্টের লেন্থের অনেক বেশি ঝামেলা ছিল আর কি। আর আগের কিছু ডেভেলপার কাজ করে গেছিল যেটা হচ্ছে পুরো আপনার মানে একটা টেবিলের মধ্যে 40-45টা কলাম ছিল, কাইন্ড অফ ডেটা ছিল। সো এইগুলো পরে আমরা আবার ব্রেকডাউন করে আসলে অপটিমাইজ করতে হয়েছিল আর কি। রাইট, রাইট, এটা একটা ইস্যু। হ্যাঁ, আপনারা বেসিক্যালি এই জিনিসটাকে হরাইজন্টালি ব্রেক করে দিচ্ছিলাম স্কিমাকে। ঠিক। আরেকটা ইস্যু যেটা হয় যে যখন অনেক ইন্ডেক্স থাকে তখন যে কোনো ইনসার্ট আপলোড অপারেশনসে প্রচুর সময় লেগে যায়, এটা বলছি। জি জি এটা জি, একটা issue। ওটাও আমরা ফেস করছি অ্যাকচুয়ালি। এই কারণেই পরে ট্রাঙ্কেট করে ইয়া করে হয়েছিল, কারণ ডেফিনেটলি আপডেট অপারেশন তো আপনার টাইম নেয় প্রত্যেকটা ইন্ডেক্স আপডেট করতে করতে। সো এই কারণে পরে হচ্ছে আমরা ডাইরেক্টলি ট্রাঙ্কেট করে ইনসার্ট করছিলাম। টেলকো বা মোবাইল অপারেটরদের সাথে যেখানে আর কি প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়, কাস্টমার বেজ অনেক বড়, রাইট রাইট। তখন এই ধরনের সিচুয়েশন গুলো আসে। আমরা যখন বিকাশে কাজ করার সময় মানে যে টেবিলে আসলে হাত দিই না কেন সেখানে মিলিয়ন্স অফ রো, মানে মিলিয়ন্স অফ রোর নিচে কোনো আসলে টেবিলই নেই, প্রত্যেকটা হ্যাঁ ক্ষেত্রে আমি এই ধরনের বিকাশেরও কাজ হ্যান্ডলিং করা করছি। লাগে। সরি টু ইন্টারাপ্ট, আমি বিকাশের সিআইএম নিয়ে কাজ করছি আর কি। আচ্ছা, কাস্টমার আচ্ছা, ইনসাইট ম্যানেজমেন্ট যেটা পুরো বাংলাদেশে যেটা চলতেছে আর কি এখন বিকাশ সেন্টার গুলাতে, এটার মেইন আর্কিটেকচারটা আমি প্লাস হচ্ছে আমার সিনিয়র একজন ছিল, আমরা দুজনেই কাজ করছি আর কি। নাইস। ঠিক আছে, গুড। আমার দুইটা সুন্দর এক্সপিরিয়েন্স, মানে সুন্দর না মানে রিয়েল লাইফ এক্সাম্পল শুনলাম ইনশাল্লাহ। আহ, আমি তাহলে একটু সামনে আগাই। বেসিক্যালি আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেগুলো ফেস করি। তো আমি আরো কিছু পয়েন্ট এখানে নিয়ে আসছি। মানে টু মেনি কানেকশন সেটা প্রবলেম হয় অনেক সময়, যে ঠিক আছে হয়তো যে পরিমাণ ট্রাফিক আসতেছে ডেটাবেজে সেই পরিমাণে ট্রাফিক হ্যান্ডেল করার জন্য সার্ভার রেডি না, মাইসিকল কনফিগার করা হয় নাই। অনেক সময় যেটা অলরেডি আসছে সিপি ইউজেস 100% হয়ে যাচ্ছে, যে কারণেই হোক অনেক সময় আপডেট অপারেশন চালানোর সময় অনেক সময় একটা কুইরি হয়তো চালানো হয়েছে যে বেসিক্যালি এন্টায়ার টেবিল বারবার স্ক্যান করছে, তখন হয়তো সিপি ইউজেস থ্রু দ্য রুফ, মানে এন্টায়ার সিপি ইউজেস খেয়ে ফেলছে। অ্যাজ এ রেজাল্ট মাইসিকল থেকে রেসপন্স আসতেছে না। অনেক সময় একটা খুবই ট্রিকি ইস্যু হয় যে লোড স্পেস, যে সব কিছু খুঁজে দেখা যাচ্ছে যে ইস্যু পাওয়া যাচ্ছে না কেন, মানে হোয়াটস রং। এট দি এন্ড দেখা যাবে বের হচ্ছে না ডিস্কে আসলে স্পেসই নাই, মাইসিকল কোনো কিছু রাইট করতে পারতেছে না, কোনো কিছু রিড করতে পারতেছে না। অ্যাজ এ রেজাল্ট ডেটাবেস থেকে রেসপন্স আসতেছে না। এই প্রবলেমে কে কে পড়ছেন হাত তুলেন তো, লোড স্পেসে। আমি পড়ছি পড়ছি ভাইয়া। যাক, দুই তিনজন পাওয়া গেছে প্লিজ। ওকে। তো এই যে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করলাম, চিন্তা করে দেখেন এই প্রবলেমের মধ্যে কিন্তু দুইটা ধরনের বিষয় আছে। একটা হচ্ছে যে ধরেন মানুষের মনে করে যে না আমার মনে হয় সার্ভারটা অতটা স্ট্রং সার্ভার না, বা আমাদের মাইসিকল সার্ভারকে প্রপার র্যাম দেওয়া হয়নি, সিপিইউ দেওয়া হয়নি। কিন্তু ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপাররা বিভিন্ন জিনিস যেগুলো স্টাডি রিলিজ করছে, দেখা যায় যে মেজরিটি কেসে মানে হার্ডওয়্যারকে ব্লেম দেওয়ার আগে সফটওয়্যার এন্ডে বা কনফিগারেশনকে আসলে প্রচুর জিনিস নিয়ে কাজ করা থাকে ইন টার্মস অফ ডেটাবেস। এবং আমরা যখনই একটা জিনিস চিন্তা করি যে একটা সিস্টেম স্কেলেবল কিনা, একটা সিস্টেম পারফরমেন্স ঠিক হচ্ছে কিনা, মূলত কিন্তু পয়েন্ট একটা সবসময় ছিল যে ডেটাবেজের দিকে। ডেটাবেজ যদি প্রপারলি অপটিমাইজ থাকে, কোয়েরি গুলো যদি অপটিমাইজ হয়, রাইট পারফরমেন্স ঠিক থাকে, তাহলে যে স্কেলিং এর মানে একটা লম্বা জার্নি অলরেডি পার হয়ে চলে আসা যায়। তো মাইসিকেলের ক্ষেত্রেও এই যে ভাই অলরেডি বললো, কিন্তু দেখেন যে ইন্ডেক্সের ইস্যুর কারণে এবং স্কিমা প্রপারলি ডিজাইন করা না থাকার কারণে আমাদেরকে কিন্তু প্রবলেমে পড়তে হয়েছে। পরবর্তীতে এগুলো ব্রেকডাউন করে নতুন করে রিডিজাইন করতে হয়েছে। অনেক সময় আরেকটা যেটা ভাই বললেন যে সিলেক্ট অল দিয়ে ডেটা নিয়ে আসা হয়েছে, সেই স্কিলটা আসলে অপটিমাইজ না। বা হয়তো একটা জয়েন করা হয়েছে, অনেক রিপোর্ট জেনারেট করার জন্য এমন জয়েন দেওয়া হয়েছে তখন 7-8টা টেবিল থেকে জয়েন হচ্ছে, জয়েনের অর্ডারিং প্রপারলি হচ্ছে না। এজ এ রেজাল্ট হচ্ছে গিয়ে যে সেই স্কিল কোয়ালিটি অপটিমাইজ না। তো এগুলো নিয়েই আহ মানে মোটামুটি হার্ডওয়্যার পর্যন্ত পৌঁছানোর আগেই আসলে প্রচুর কাজ করার সুযোগ থাকে, এটাকে আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসা। এবং হার্ডওয়্যারকে বা ইনফ্রাস্ট্রাকচারকে ব্লেম দেওয়ার আগেই যে যে পরিমাণ কাজগুলো করা পসিবল, এগুলোকে এনশিওর করে নেওয়াটা হচ্ছে গিয়ে সবসময় দরকার যে এজ এ ডেভেলপার। এবং অনেক সময় আমরা চিন্তা করি, আমি অনেকের সাথে কাজ করতে গিয়ে এই জিনিসটা ফেস করেছি, অনেক ডেভেলপার মনে করে এটা তো আমার প্রবলেম না, এটা ডেভঅপস যারা চালাবে তাদের প্রবলেম। না, এটা আসলে একজন রেসপন্সিবল ডেভেলপারেরও এইটা ওন করা উচিত যে একটা আমার যদি কোয়েরিটা অপটিমাইজ না হয়, ডেভঅপস এর লোক সারাদিন চেষ্টা করলেও সে অপটিমাইজ করতে পারবে না। সে হয়তো নেটওয়ার্ক ল্যাটেন্সি কমাবে, সে হয়তো একটা বিগার একটা সার্ভার দিবে, কিন্তু আপনার যদি ইনহেরেন্টলি কোয়েরি রং থাকে, স্কিমা রং থাকে, তার হাতে কিন্তু খুব বেশি কিছু থাকবে না। কারণ সে তো আসলে স্কিমা চেঞ্জ করার অথরিটি রাখে না, কারণ আপনার অ্যাপ্লিকেশন তার উপর ডিপেন্ড করে। তো বিষয়গুলো নিয়ে আমরা একটু
কি স্টেজে যে আলোচনা করবো একটা হাই লেভেলে বলি। আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করছি হচ্ছে কনফিগারেশন গুলো আমরা কিভাবে ক্লিন করবো মাইসিকুয়াল যাতে আমাদের পারফরমেন্স ভালো হয়। সেখানে হচ্ছে আমরা দেখবো স্কিমা অপটিমাইজেশনের কয়েকটা পয়েন্ট, এবং থার্ড হচ্ছে কোয়েরি গুলাকে কিভাবে মানে বেটার কোয়েরি লেখা যায়, কোয়েরি অপটিমাইজ করার জন্য, কোয়েরির প্রবলেম খুঁজে বের করার জন্য কি স্টেপস নেওয়া যায় সেগুলো। তবে তারও আগে শুরুতে আমরা একটা টপিক আলোচনা করবো, দ্যাট ইজ মনিটরিং। এটা প্রশ্ন আসতে পারে যে মনিটরিংটা কেন লাগবে, বা এই যে তিনটা স্টেপ নিয়ে আমরা আগের সাইডে আলোচনা পয়েন্ট তুললাম, তার মধ্যে তো মনিটরিং নাই। তার মূল কারণ হচ্ছে মনিটরিংকে আমি মনে করি বেজ লাইন একটা রিকোয়ারমেন্ট। মানে আপনি একটা জিনিসকে ইমপ্রুভ করতে চান, আপনি তার পারফরমেন্স বাড়াতে চান, কিন্তু আপনি যদি না জানেন যে আসলে কোথা থেকে স্টার্ট করছেন, তাহলে আপনি মেজার করতে পারবেন না যে আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হলো। তা পাশাপাশি আপনি যদি একই সাথে অনেকগুলো চেঞ্জ নিয়ে কাজ শুরু করেন, 5-6টা চেঞ্জ একবারে করে ফেললেন, তাহলে আপনি বুঝবেন না যে আসলে আপনার কোন চেঞ্জের কি ইম্প্যাক্ট। অনেক সময় দেখা যায় যে আমি একটা ইম্প্যাক্ট এক্সপেক্ট করতেছি, আরেকটা ইম্প্যাক্ট হয়ে গেল। আমি হয়তো একটা কোয়েরির এসকিউএল চেঞ্জ করলাম, আমি এক্সপেক্ট করছি যে ফাস্টার কোয়েরি হবে, কিন্তু আসলে ডিগ্রেড করে গেছে, আরো খারাপ হয়েছে। এগুলা বের করার জন্য ডেটাবেজের পারফরমেন্স মনিটর করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা করা দরকার, যে একটা অ্যানালাইসিস করা, যে ঠিক আছে আমার কাছে যদি ডেটা থাকে যে পারফরমেন্সের কি অবস্থা, আমি আগে খুঁজে বের করি যে প্রবলেম গুলো কোন জায়গাটায় হচ্ছে। এই প্রবলেম গুলো আইডেন্টিফাই না করে যদি এলোপ্যাথারি আমরা অপটিমাইজেশন চালাতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ভুল জায়গায় অপটিমাইজ করার চেষ্টা হচ্ছে। এবং এই চেঞ্জ গুলা অল্প অল্প করে করা, একটা চেঞ্জ করা, তারপর দেখা যেত ইম্প্যাক্ট কি। আচ্ছা, ঠিক আছে, ইম্প্যাক্টটা যদি ভালো হয়, ঠিক আছে, সেকেন্ড চেঞ্জটা করা, থার্ড চেঞ্জটা করা। এবং বিগ চেঞ্জ না করে স্মল স্মল ইনক্রিমেন্টাল চেঞ্জ করে করে আগানোটা ইজ সাজেস্টেড। আর আরেকটা বিষয়, আমার অনেক সময় যে প্রোডাকশন ডেটাবেজ থাকে হচ্ছে গিয়ে কোটি কোটি রো বা মিলিয়ন্স অফ রো, আমার ডেভেলপার টেস্ট করি হচ্ছে গিয়ে স্যাম্পল ডাটা দিয়ে বা একটা খুবই মিনিস্কুল ডেটাবেস দিয়ে। এটার ফলে হয় কি যে ইমপ্রুভমেন্ট গুলো আসলে প্রপারলি বোঝা যায় না। তো আহ এটার জন্য যেটা করা উচিত, প্রোডাকশন ডেটাবেজের ডেভ এনভায়রনমেন্টে কপি রাখা উচিত, যেখানে ডেটাগুলোকে অ্যানোনিমাইজ করা হয়েছে, যে অ্যাকচুয়াল প্রোডাকশনের কাস্টমার ডেটা আসে নাই, নাম্বার অফ রোজ, ইন্ডেক্স, এগুলো হচ্ছে প্রোডাকশনের মতন লাইক প্রোডাকশন যেরকম এগুলো তো সেরকম। তখন আপনারা এটা করতে পারবেন যে চেঞ্জেস গুলো আপনারা ডেভ সার্ভারে অ্যাপ্লাই করে করে দেখতে পারবেন যে ঠিক আছে তাহলে চেঞ্জেস গুলো কি হচ্ছে। আমরা যখন একটা কোম্পানিতে যখন কাজ করতাম, আমাদের একটা বেসিক্যালি একটা কোড কোড বেজের মধ্যে একটা শেল কমান্ড লেখা ছিল। সেই শেল কমান্ড চালাইলেই গত রাতের ডাম্প নেওয়া প্রোডাকশন ডেটাবেসটাকে ডাউনলোড করে অ্যানোনিমাইজ করে প্রিপেয়ার করে দিত ডেভেলপারদের কাজ করার জন্য। এটার জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট ছিল, সপ্তাহখানেক সময় লাগছে এই প্রসেসটা দাঁড়া করাইতে। কিন্তু দাঁড়া করানোর পর কিন্তু ডেভ টিমের জন্য কাজ করা খুব ইজি। তো আমরা এই ধরনের কিছু স্টেপস নিয়ে নিব, যেটার কারণে আমাদের টেস্টিংটা ইজিয়ার হয়, আমাদের আমরা মনিটরিংটা বেটার করতে পারি। এখন যে প্রশ্নটা আসে, মনিটরিংটা কি আমরা হাতে হাতে করব নাকি কোনো টুল ইউজ করে করবো? তার আগে এই তিনটা স্যারকে একবারে দেখি। মূলত আমরা কি ধরনের মনিটরিং করব? আমরা খেয়াল করব যে কোনো স্লো কোয়েরি আছে কিনা। এটার জন্য মাইসিকিউএল বিল্ট ইন কনফিগারেশন আছে, সে কোয়েরি লগ রাখতে পারে। আপনি বলে দিতে পারবেন যে কিভাবে স্লো কোয়েরি গুলোকে তার সে আইডেন্টিফাই করবে। মাইস্কুলের একটা বিল্ট ইন সিস্টেম টেবিল আছে পারফরমেন্স স্কিমা নামে। এখানে সে আপনি যত রকমের কোয়েরি রান করি আমরা, সেগুলোকে সে ট্র্যাক করে, সেগুলার কত টাইম লাগলো, সেগুলার কোয়েরি চালানোর সময় সে কুইরি অ্যানালাইজার দিয়ে কিভাবে অ্যানালাইসিস করলো, পুরো ডিটেলস গুলো সেখানে রাখে। পরবর্তীতে সেই টেবিল থেকে চাইলে ডেটাগুলো খুঁজে বের করা যায়। আর থার্ড হচ্ছে কি অ্যাপ্লিকেশনের মেট্রিক্স। এটা টুলিং ইউজ করে করলে অনেক বেটার। যেরকম অনেক অ্যাপ্লিকেশন পারফরমেন্স মনিটরিং টুল আছে, যেমন ধরেন নিউ রিলিক একটা আছে, অ্যাপ ডাইনামিক্স আছে, তারপর নেট ডাটা আছে। এগুলো ইউজ করলে যেটা হবে যে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন এবং ডেটাবেসে কানেক্ট করে রাখেন, তাহলে সে আপনাকে এন্ড টু এন্ড দেখাবে যে অ্যাপ্লিকেশনের কোন কোন কুইরি গুলো হয়েছে, সেগুলোর কত টাইম লেগেছে, ল্যাটেন্সি কত হয়েছে, পুরো জিনিসটা এপিএম টুল গুলো থেকে বের করা যায়। আর অ্যাকচুয়াল এখান থেকে তো আপনি ডাটা কালেক্ট করলেন, ডাটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য আপনি হাতে কুইরি গুলো চালিয়ে দেখতে পারেন যে প্রত্যেকটা কুইরি চালানোর সময় কি কি ইম্প্যাক্ট হচ্ছে। আপনি মাইসিকিউএল এর এক্সপ্লেইন কমান্ডটা ইউজ করতে পারেন যে কোনো কুইরির আগে, তাহলে সে আপনাকে বলে দিবে যে কুইরিটা চালানোর সময় কি কি স্টেপ সে নিয়েছে। আমরা এটা পরবর্তীতে দেখবো। আর অনেক সময় হয় কি একটা উইয়ার্ড ইস্যু হয় যে আসলে আপনার কোয়েরি হয়তো অপটিমাইজই আছে এবং ডেটাবেজের স্কিমাও বেটার আছে, কিন্তু ল্যাটেন্সির কারণে, নেটওয়ার্কের ল্যাটেন্সির কারণে
আসলে কানেক্ট করতে, ডাটা রিসিভ করতে প্রচুর সময় লেগে যাচ্ছে। আবার অনেক সময় হয় যে ডিএনএস রিজলভ করতে গিয়ে একটা ডেটা সেন্টারে অ্যাপ্লিকেশন এবং ডেটাবেস সার্ভার সেপারেট সেপারেট আছে, কিন্তু ডিএনএস রিজলভ করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর সময় লেগে যাচ্ছে। তখন সেই সব ক্ষেত্রে ডিএনএস রিজলভকে বাদ দিয়ে সরাসরি আইপি ইউজ করে কানেক্ট করা যেতে পারে, এটা একটা অপশন। আর মাইসিকিউএল ডিএনএস রিজলভের ইস্যুটা অফ করে রাখার একটা কনফিগারেশন আছে। তো এগুলোকে প্রত্যেকটাকে ইউজ করে আহ, actually- না ভাই, এটা দেওয়া হবে, অসুবিধা নেই রেকর্ড। আর বেশ কিছু টুল আছে, টুলগুলোর মধ্যে পেইড টুল আছে এবং ফ্রি টুলও আছে। যেমন এন্টারপ্রাইজ মনিটর তো আসলে মাইসিকিউএল এর নিজস্ব টুলের অনেক দাম, এটা ইউজ করাটা হয়তো আমাদের অর্গানাইজেশন লেভেলে পসিবল, পার্সোনালি পসিবল না। পার্সোনালি ইউজ করা বা অর্গানাইজেশন ইউজ করার জন্য পার্কোনার একটা খুব সুন্দর টুল আছে এবং রিলিমিয়ার টুল আছে। এগুলো ইউজ করে, যেমন ওরাক্লারটা হচ্ছে ভেরি এক্সটেন্সিভ, এখানে ডিটেইলড আপনার ল্যাটেন্সি হিস্ট্রি, তার কুয়েরি এক্সিকিউশন, মানে অনেক ডিটেল এসে গিয়ে আপনাকে শো করবে যে এক্স্যাক্টলি কি হচ্ছে আপনার সার্ভারে। এটা যদি ইউজ করা সম্ভব হয় খুব ভালো। এছাড়া পার্কোনার যে টুলটা আছে এটাও ভেরি এক্সটেন্সিভ। এখানে আপনার পার্কোনার বেসিক্যালি একটা মাইসিকুয়েল বেসড কোম্পানি। ওদের নিজস্ব মাইসিকুয়েল ভার্সন আছে, মাইসিকুয়েল প্রচুর টুল সেট ওরা তৈরি করেছে, যেগুলা পরবর্তীতে মাইসিকুয়েল নিজে এনেছে কিন্তু আগে ছিল না। ফর এক্সাম্পল, মাইসিকুয়েল একটা সময় যেটা মানে অনলাইন ডেটাবেস স্কিমা চেঞ্জ করা যেত না, মানে আপনি রান টাইমে একটা যদি কলাম অ্যাড করতে চান বা একটা কলাম ডিলিট করতে চান, পুরো এন্টায়ার টেবিল কি সে ফ্রিজ করে ফেলতো। ওই সময় আমাদের রিড রেড করা যেত না। ওই সময়ও পার্কোনার পার্কোনার একটা টুল ছিল, সেই টুল ইউজ করে রিয়েল টাইমে স্কিমা চেঞ্জ করা যায়। তো এই কোম্পানির প্রচুর টুলিং আছে, তারই অংশ হিসেবে আপনার এই মনিটরিং টুলটা আছে। সে বেসিক্যালি আপনার এরকম বিভিন্ন রকমের ড্যাশবোর্ড শো করতে পারে, ডিটেলের গ্রাফ মানে ব্রেক ডাউন করতে পারে। খুবই ইউজফুল, এটা ডাউনলোড করে চালিয়ে দেখতে পারে। আরেকটা কোম্পানি আছে, একটা স্টার্ট আপ, বছর দুই তিনেক ধরে ওরা অপারেশনাল, রিলিম। ওরা বেসিক্যালি আপনার ক্লাউডে যে কোনো ডেটাবেস সার্ভার থাকলে আপনি ওদের একটা এজেন্ট আছে, ছোট্ট একটা লিনাক্স অ্যাপ্লিকেশন ইনস্টল করলে আপনাকে ভিজুয়াল সুন্দর ড্যাশবোর্ডের মধ্যে আপনাকে মেট্রিক দেখাবে যে কোথায় কি হচ্ছে। পাশাপাশি আপনাকে সে অটোমেটিক কিছু কনফিগারেশন রেকমেন্ড করবে যে আপনার কনফিগারেশন এই চেঞ্জ আনলে আপনার ডেটাবেস সার্ভার বেটার কাজ করবে। এখন ওরা এর মধ্যে এআইও নিয়ে আসছে, এআই দিয়ে ওরা কি কি জিনিস করার চেষ্টা করতেছে যে প্রোঅ্যাক্টিভলি হয়তো কোনো আপনাকে সাজেশন দিতে পারবে। সেই টুলগুলো বেশ হ্যান্ডি। এগুলো ইউজ করলে আপনার হয়তো নিজ থেকে অনেক ডাটা কালেকশনটা ইজিয়ার হয়ে যাবে। এগুলো ইউজ করে মনিটরিং এস্টাবলিশ করে ফেলতে পারবেন। যে কোনো সিরিয়াস অ্যাপ্লিকেশনের জন্য মনিটরিংটা আসলে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মুভিং অন, কনফিগারেশন টিউনিং একটা মজার বিষয়। এটা হচ্ছে যে আমরা যখন মাইসিকিউএল একটা লিনাক্স সার্ভার ইনস্টল করি, তো অপারেটিং সিস্টেমের ডিস্ট্রিবিউশনের সাথে যেই কনফিগারেশনটা আসে এটা ইউজুয়ালি হয় খুবই মিনিমাল একটা কনফিগারেশন। কারণ সেটা আসলে জানে না যে আপনি যে সার্ভার ইনস্টল করছেন তার কি ক্যাপাসিটি। এরকম অনেক হয়েছে যে আমাদের কোন একটা ক্লায়েন্ট সে একটা 64 জিবি মেশিন অ্যালোকেট করেছে তার মাইসিকিউএল এর জন্য, কিন্তু মাইসিকিউএল এর যে ডিফল্ট কনফিগারেশন সে অ্যাজিউম করতেছে এটা র্যাম হচ্ছে 512 মেগাবাইট। তো সেইটা পার্সপেক্টিভ চিন্তা করে তার যে কনফিগারেশন আসছে, যত চেষ্টাই করি না কেন সেই ডেটাবেস থেকে তো আসলে আপনি কোনো পারফরমেন্স এক্সট্রা করতে পারবো না। বিকজ তার যেই র্যাম মানে র্যামের যে ইউজেস, এটার ধারে কাছেও সে যেতে পারতেছে না, বিকজ কনফিগারেশনটা খুবই পুয়ার। এই জন্য যে কোনো ইনস্টলেশনের পরপরই যেই সার্ভারে মাইসিকিউএল কে কনফিগার করা হচ্ছে, ইনস্টল করা হচ্ছে, সেইটার পার্সপেক্টিভে কনফিগারেশনে একটা চেক করা উচিত এবং ভ্যালুগুলোকে সেট করা উচিত। এখানে আমি একটা খুব বেসিক একটা কনফিগারেশন দিয়ে দিয়েছি, এখানে কয়েকটা ভ্যালুকে আমি হাইলাইট করে দিয়েছি। এগুলোর উপরে আমরা যখন হালকা আলোচনা করবো যে একটা পয়েন্ট নিয়ে, সবকিছু নিয়ে পয়েন্ট ডিসকাস করার সুযোগ নেই। তবে পরে একটা টুল দেখাবো যে টুল দিয়ে এটাকে আরো অপটিমাইজ করা যায়। তো প্রথম পয়েন্টটা আমরা যেটা খেয়াল করি, আগে তো মাইসিকুলে কয়েক রকমের স্টোরেজ ইঞ্জিন ছিল, এখন সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইনোডিবি। ইনোডিবিতে ইনোডিবির ন্যাচারালি অনেকগুলো কনফিগারেশন আছে, কিন্তু আমি যদি বলি ইনোডিবির সবচেয়ে ইম্পর্টেন্ট কনফিগারেশন কোনটা, সেটা হচ্ছে ইনোডিবি বাফার পুল সাইজ। এটার মানে কি? এটা বেসিক্যালি একটা সার্ভারে ইনোডিবি কে কাজ করার জন্য, মানে মাইসিকিউএল কে কাজ করার জন্য কি পরিমাণ র্যাম অ্যালোকেট করা হচ্ছে সেইটার সাইজ। এই মেমোরি অ্যালোকেশনের মধ্যে ইনোডিবি রেজাল্ট সেট গুলোকে ক্যাশ করে, টেবিল গুলোকে ক্যাশ করে, ডেটা গুলো ক্যাশ করে।
পরবর্তীতে কুইরি যখন হয় তাকে ডিস্ক থেকে রিড না করে সে সরাসরি মেমোরি থেকে রিড করতে পারে। এই জন্য এই সেটিংটা এত ইম্পর্টেন্ট। তো ফর এক্সাম্পল, আপনার যদি একটা 16 GB ডেটাবেস সার্ভার থাকে, তখন আপনি যদি তাকে এনাফ র্যাম অ্যালোকেট করে দেন এই কনফিগারেশনের থ্রুতে, তাহলে যেটা হবে, যেই টেবিলগুলো খুব ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস হচ্ছে সেগুলোকে সে সরাসরি র্যাম থেকে নিয়ে সার্ভ করতে পারবে। এটা কিন্তু অটোমেটিক করবে। আপনার আমাকে বলতে হবে না যে কোন টেবিলকে তার র্যামে রাখা উচিত, কোন রেজাল্টস র্যামে রাখা উচিত, নিজে থেকে করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমরা কিভাবে সেট করবো, বা এটা কি রকম ভ্যালু সেট করা উচিত? মূলত আপনাকে দেখতে হবে যে আপনার মাইসিকিউএল সার্ভারের জন্য অ্যালোকেটেড মেমোরি কতটুকু আছে। যদি একটা ডেডিকেটেড সার্ভার হয় তাহলে আপনি অলমোস্ট পুরোটাই বা কাছাকাছি দিতে পারেন। অনেক সময় হয় যে একটা অ্যাপ্লিকেশন, একটা সার্ভারেই অ্যাপ্লিকেশন থাকে, ডেটাবেস থাকে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে ডেটাবেসকে আমি কতটুকু র্যাম আসলে অ্যালোকেট করতে পারবো। ফর এক্সাম্পল, যদি একটা 16 GB র্যামের মেশিন হয়, আপনি চিন্তা করেন যে আমি 8 GB মতন মাইসিকিউএল কে দিব, আর বাকি 8 GB হচ্ছে আমার অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, সেগুলোর জন্য রাখবো। তখন তাহলে আপনার টোটাল হোস্ট মেমোরি হচ্ছে যে আপনার 8 GB, সরি 16 GB। সেখান থেকে আপনি ওএস এবং অন্যান্য প্রসেসের জন্য ধরেন 8 GB কমায় ফেললেন, তো বাকি থাকলো 8 GB। সেখানে আপনি সেখান থেকে আবার মাইসিকিউএল এর জন্য আপনার কিছু ক্যাশ এবং কিছু কনফিগারেশন চালানোর জন্য কিছু অল্প কিছু, ধরেন 500 MB ডাটা কমায় দিলেন, তাহলে 7.5 GB র্যামের মতন আপনি ইনরিবি বাফার ফুকে দিতে পারলেন। সে তখন এই সাইজটাকে প্রপারলি ইউজ করবে, ইউজ করে আপনার কোয়েরি এক্সিকিউট করবে, রেজাল্ট স্টোর করবে, ক্যাশ করবে, আপনার এখান থেকে রিটার্ন করবে যখন দরকার। এটার পাশাপাশি ইনোডেবির আরো অনেকগুলো কনফিগারেশন আছে, তার লক সাইজ, তার রিলে প্রসেস, এগুলো নিয়ে। এগুলো বেশ ভালো টেকনিক্যাল, ওটা ঢুকলে বাকি মানে সেকশন গুলো দেখা হবে না, ওগুলো আমরা স্কিপ করছি। কিন্তু আরেকটা খুব মজার জিনিস দেখিয়ে দিই, তো যদি আপনাদের ডেটাবেস সার্ভারটা ডেডিকেটেড হয়, তো ঠিক আছে, এই ডেটাবেস সার্ভারে শুধু মাইসিকিউএলই চলবে, এখানে অ্যাপ্লিকেশন নাই বা রেডিস নাই, অন্য কিছু নাই, তাহলে বেসিক্যালি ইনোডিবি ডেডিকেটেড সার্ভার এটাকে ট্রু করে দিতে পারে। তো যদি ট্রু করে দেওয়া হয়, তাহলে মাইসিকিউএল নিজের থেকে সিস্টেমের কতটুকু র্যাম আছে, কতটুকু প্রসেস চলতেছে, তার উপর বেস করে সেই ভ্যালুটা নিজে থেকে ক্যালকুলেট করে নিবে, এবং আরো 3-4টা ভ্যালু সে ক্যালকুলেট করে নিবে। পাশাপাশি আপনি যদি চান যে না, সে ক্যালকুলেট করতেছে কিন্তু দুইটা জিনিস আমি ওভাররাইড করতে চাই, সেটাও সি পসিবল। আপনার ওভাররাইড ভ্যালুটাকেই সে নিবে, বা যেগুলো ওভাররাইড করা হবে না, বাই ডিফল্ট সেই ভ্যালুগুলোকে নিয়ে কনফিগারেশন অপটিমাইজ করে ফেলবে। এটা বেশ মজার একটা কনফিগারেশন। মুভিং অন, ম্যাক্স কানেকশনস, এটা আমাদের প্রবলেমস আমরা সেকেন্ড স্লাইডে দেখেছিলাম। এইটা হয় কি, যখন একটা ডেটাবেস সার্ভারে প্রচুর কানেকশন হতে থাকে, তো যেই অ্যাপ্লিকেশন গুলো কানেক্ট করা, যাকে আমরা কি বলি, ক্লায়েন্ট বলি, তো সাইমালটেনিয়াসলি কতগুলো কানেকশন আসলে মাইসিকিউএল হ্যান্ডেল করবে, এটা এই কনফিগারেশনতে মাইসিকিউএল আমরা বলে দিই। এখন যদি হয় যে একটা হাই পিক সিচুয়েশনে প্রচুর ট্রাফিক আসতেছে, ন্যাচারালি তাহলে এই ম্যাক্স কানেকশনটা অনেক বেশি হবে, তখন সাইমালটেনিয়াসলি প্রচুর লোক কানেক্ট করবে। আর যখন হচ্ছে কোনো ট্রাফিক থাকবে না, তখন দেখা যাবে সাইমালটেনিয়াস কানেকশন খুব লো। তো এই জন্য এই নাম্বারটাকে মনিটর করা লাগবে যে মাইসিকিউএল এর ম্যাক্স কানেকশনটা কতটুকু ইউজ হচ্ছে, পিক টাইমে কত ইউজ হচ্ছে, পিক টাইম ছাড়া কতটুকু ইউজ হচ্ছে, এবং এনশিওর করতে হবে যে পিক টাইমে যতটুকু ম্যাক্স কানেকশন হয় তার থেকে বেশি অ্যাভেলেবেল। আবার একই সাথে কিন্তু খেয়াল রাখা লাগবে, যদি খুব বেশি যদি আবার দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেমোরি অ্যালোকেট করতে হবে। আপনি ইউনিলিকে যেই মেমোরি দিয়েছেন, তার থেকে কিছু মেমোরি কিন্তু ম্যাক্স কানেকশনের প্রত্যেকটা কানেকশন থ্রেডের জন্য আপনার রাখতে হবে। এবং sorry, এবং এটা হচ্ছে লিনাক্স এর ফাইল সিস্টেমে কতগুলো ফাইল ওপেন রাখতে হবে, তার উপর তার সাথেও কানেক্টেড, তো সেটাও খেয়াল রাখা লাগবে। এই জন্য লিনাক্স এর যে ইউলিমিট আছে, এটাকে কনফিগার করে নিতে হবে। এটা বাই ডিফল্ট ছোট একটা নাম্বার সেট করা থাকে, খুব সম্ভবত 8,000 সামথিং, এটাকে 65,000 করে দিতে হবে, যেন মাইসিকল সেই যতগুলো খুশি অতগুলো কানেকশন এসে মেনটেন করতে পারে। ওকে, আরো আসলে অনেক ধরনের কানেকশন এখানে বলা সম্ভব, এগুলো আপনারা একটু দেখে নিবেন। ওপেন ক্যাশ, ক্যাশের সাইজ, আরো ধরেন মোটামুটি 20-30টার মতন কনফিগারেশনের পয়েন্টার আছে। আমি জাস্ট হাই লেভেল 2-3টা বললাম, বাকিগুলো আপনারা একটু খুঁজে নিয়ে একটু আহ, দেখে নিতে হবে কোনটা কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। আমি সামনে আগাচ্ছি। স্কিমা অপটিমাইজেশন হচ্ছে, ধরেন, যেটাকে আমরা অনেক সময় ইগনোর করি বা কম গুরুত্ব দিই। মনে করি যে না, আমার তো কোয়েরি গুলো পারফরমেন্ট,
কিন্তু স্কিমাতে দেখা যাচ্ছে যে অপটিমাম ডেটা সাইজ ইউজ করা হচ্ছে না। এজ এ রেজাল্ট কি হয় যে মাইসিকুয়েল প্রচুর স্পেস নষ্ট করে। যে জায়গাটাতে ধরেন ফর এক্সাম্পল একটা ছোট টাইনি ইন্ট থাকলে হয়তো সেই জায়গায় আমরা একটা বিগ ইন্ট ইউজ করতেছি। ফলাফল হচ্ছে প্রত্যেকটা রোতে ওই কলামার জন্য বেশি স্পেস ইউজ হচ্ছে, সার্ভার ভারী হয়ে যাচ্ছে, এই ধরনের ইস্যুগুলো আসে। তো এটার জন্য কি করা উচিত? যত বেশি অপটিমাইজড ওয়েতে সম্ভব আমাদের ডেটা টাইপ গুলো পিক করা উচিত, যেন টেবিল সাইজ ছোট হয় এবং মেমোরিতে কম লাগে। খেয়াল করে দেখেন, আমরা যখন ইনোরিবিক একটা মেমোরি অ্যালোকেট করে আসলাম, যে সে কতটুকু স্পেস কতটুকু র্যাম সে ইউজ করতে পারবে তার জন্য, এইটা কিন্তু ডিরেক্টলি কোরিলেটেড টু দি মানে টু দি সাইজ অফ ইউর স্কিমা। তো আপনার একটা টেবিল যদি অপটিমাইজড হয়, তাহলে সে সেই টেবিলের ডাটা বেশি রাখতে পারবে। এরকম একাধিক টেবিলকে সে মেমোরিতে স্টোর করতে পারবে। তো আপনার আমার যদি স্কিমাটা প্রপারলি অপটিমাইজ হতে করা হয়, তাহলে সেটা ডিরেক্টলি আমার র্যামের ইউজেস ফাস্টার করবে বা র্যামের ইউজেস বাড়াবে। এবং ন্যাচারালি যেটা হবে যে ইন্ডেক্স যে আমরা ইউজ করি বিভিন্ন কলামের উপরে, সেই ইন্ডেক্সের সাইজও ছোট হবে। কারণ একটা বড় ডেটা টাইপের ইন্ডেক্সের ন্যাচারালি সাইজও বড় হয়। অপটিমাম ডেটা টাইপের ক্ষেত্রে আমাদের মানে হাই লেভেলের পয়েন্ট অফ ভিউ কি, যে আমরা সবসময় চেষ্টা করবো যে আমি যে ডেটাটা রাখতে চাচ্ছি তার জন্য সবচেয়ে স্মলেস্ট কোন ডেটা টাইপ দিয়ে সেটা কভার করা পসিবল। ফর এক্সাম্পল, আপনি চিন্তা করেন একটা মানুষের বয়স রাখতে যাচ্ছি, এর জন্য বিগ ইন্ট প্রয়োজন নয় বা ইন্ট প্রয়োজন নয়, এগুলো ধরেন মিলিয়ন বিলিয়ন নাম্বার রাখার জন্য একটা টাইনি ইন্ট যদি রাখেন বা একটা আনসাইন টাইনি ইন্ট যদি রাখেন যথেষ্ট। মানে একটা মানুষ ধরেন 127 বছর পার হয়ে যাবে, বা যদি মিডিয়াম ইন্টও রাখেন, দেখা যাচ্ছে এগুলো যথেষ্ট। এর জন্য ইন্ট বিগ ইন্টের কোনো প্রয়োজন নাই। সিমিলারলি আপনি যদি চিন্তা করেন যে আহ, একটা অর্ডারের ভ্যালু রাখতে যাচ্ছে একটা ই কমার্স স্টোরে, তো একটা ই কমার্স স্টোরে তো প্রোডাক্টের প্রাইস সাধারণত একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে কখনো যায় না। মানে একটা মানুষ তো একটা ই কমার্স সাইট থেকে কেউ এরোপ্লেন কিনে না। তো এরোপ্লেনের প্রাইস হতে পারে যে কয়েক $1 মিলিয়ন $1 বিলিয়ন। কিন্তু আমরা যেসব কমোডিটি জিনিস কিনি ই কমার্স থেকে, সেটার দাম তো আসলে খুব বেশি হয় না। তো সেখানে কি আমি ডাবল রাখবো না আনসাইন ডাবল রাখবো না কি নাম্বার রাখবো, এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনটা দিয়ে আসলে আমার ইউজ কেসটা কভার করতে। আবার খেয়াল রাখা লাগবে এমন টাইপ যেন পিক না করি যেটাতে আসলে আমার ডাটাই ঠিকভাবে স্টোর হচ্ছে না। এই ধরনের ইস্যুতে আমরা অনেক সময় পড়েছি, মানে আমি পার্সোনালি পড়েছি, যে নাম্বার স্টোর করতেছি কিন্তু সামহাও দেখতেছি কি ডাটা চেঞ্জ হচ্ছে কেন, ডাটা চেঞ্জ হচ্ছে কেন। পরে গিয়ে দেখলাম যে না, সেটাতে যে ডাটাটাকে সেভ করা হয়েছে তার ম্যাক্সিমাম লিমিটে হিট করে ফেলছে। তো ফর এক্সাম্পল, খুব সম্ভবত টাইনি ইন্টে ছিল, আমার ঠিক মনে নাই, 128 অথবা 255। আমরা সেভ করতেছি 400, কিন্তু ডেটাবেসে সেভ হচ্ছে 250, কারণ সেটা তো লিমিট ছিল, এর বাইরে সে যেতে পারতেছে না, সেটা ম্যাক্সিমামটা স্টোর করতেছে, কিন্তু ওটা ইনকারেক্ট। তো ওই জন্য এনশিওর করতে হবে যে যেই কলামে যে ডাটা সেভ করতেছি তার জন্য মিনিমাম যেই ডাটাটা দরকার সেই সাইজে আমরা ডাটা সেভ করবো। সেকেন্ড হচ্ছে যে যত সম্ভব নেটিভ ডাটা ইউজ করা। নেটিভ বলতে বোঝাচ্ছি, ফর এক্সাম্পল আপনি যখন ডেট নিয়ে কাজ করতেছেন, মাইসিকুলের ডেট নিয়ে অনেকগুলো টাইপ আছে, 8-10টার উপর টাইপ আছে ডেট নিয়ে। ডেট নিয়ে, টাইম স্ট্যাম্প নিয়ে, ডেট টাইম নিয়ে। সো এটাকে অনেকে আবার ভুল করে স্ট্রিং হিসেবে রেখে দেয়, যে ঠিক আছে স্ট্রিং হিসেবে রাখি তাহলে আমার পরিশ্রম কম লাগবে, আমি যেখানে যেখানে দেখান দরকার দেখিয়ে ফেলতে পারবো। না, এটা ঠিক না। এর ফলে হবে কি, আননেসেসারি স্পেস তাকে নষ্ট করতে হবে। সে একবার এটাকে, এবং বিভিন্ন সময় কোয়েরি করার সময় আপনি এই ফিল্ডটাকে ইউজ করতে পারবেন না, দুই দিকে প্রবলেম। সিমিলারলি অনেকে আমরা জিওগ্রাফিক স্পেসিফিক ডেটা নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে মাইসিকিউএল এর স্পেসিফিক ডেটা টাইপ আছে পয়েন্ট, সেটা ইউজ করলে আপনি একটা জিওগ্রাফিক কোয়েরি মাইসিকিউএল থেকে রান করতে পারবেন। আপনি তার বদলে যদি এটাকে একটা সিম্পল ফ্লোট হিসেবে রেখে দেন, আপনি সেই সেম বেনিফিটটা পাচ্ছেন না, পাশাপাশি এটা অপটিমাইজ হচ্ছে না। কোয়েরি চালানোর সময় আপনার এটাকে আগে কনভার্ট করতে হবে, তারপর কোয়েরি চালাতে হবে। নেটিভ ডেটা টাইপটা যখনই পসিবল হয় সেই জায়গায় আমরা স্টোর করা উচিত। আর নাল যদি সম্ভব হয় অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইউজে অনেক সময় দেখা যায় যে ডাটা টাইপটা এরকম হওয়া উচিত যে হয়তো একটা ইনিশিয়াল স্টেজে ডাটা থাকবে না, পরবর্তীতে আসবে। সেই জন্য ভ্যালিড কেস তো নাল ইউজ করতেই হবে। কিন্তু মানে কেস ছাড়াই, লজিক ছাড়াই যদি সব নালেবল করে ফেলেন, তাহলে যেটা হবে মাইসিকিউকে এটার জন্য স্পেস ইউজ করতে হবে। এবং পরবর্তী যখন বিভিন্ন রকমের কোয়েরি অপারেট করতে হবে, তাকে কিন্তু কনস্ট্যান্টলি খেয়াল রাখতে হবে যে ভ্যালুটা কি নাল না এর মধ্যে কোনো একটা ভ্যালু আছে। ইভেন ইন্ডেক্সিং এর সময়ও এটা ইম্প্যাক্ট করে।
এটা সম্ভব হলে নাল অ্যাভয়েড করা উচিত। নেক্সট প্রাইমারি কি বিষয়টা আসে, এটা আমরা সবাই স্বাভাবিক বুঝি। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনোডিবির যে স্ট্র্যাটেজি, সে আপনি যদি অনেকগুলো সেকেন্ডারি ইন্ডেক্স রাখেন, ইনোডিবি প্রত্যেকটা ক্ষেত্রে প্রাইমারি থেকে তার সাথে রাখবে। এই জন্য যেই টেবিলের ধরেন ডেটা ছোট, আপনার প্রাইমারি কি আপনি সম্ভব হলে আপনি টাইনি দিয়ে রাখতে পারছেন, মিডিয়াম দিয়ে রাখতে পারছেন, সেটা আপনি শুধু শুধু যদি আনসাইন্ড বিগ ইন্টিজার ইউজ করেন, এটার ইম্প্যাক্ট কিন্তু তার ইন্ডেক্সিং এও পড়বে। তো এই জিনিসটা খেয়াল রাখা দরকার। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যখন আমরা একটা প্রাইমারি কি কে অন্য একটা টেবিলে ফরেন কি হিসেবে ইউজ করতেছি এবং সেগুলো দিয়ে যদি আমরা জয়েন করি, এটা খুব ইম্পর্টেন্ট যে দুইটার টাইপ সেম হতে হবে। সেম না হলে মাইসিকল কে রান টাইমে টাইপ কনভার্ট করে ম্যাচ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটা টেবিলে রেখেছেন যে ইন্ট, আরেক টেবিলে রেখেছেন আনসাইন্ড বিগ ইন্ট, তাহলে মাইসিকল যখন একটু দেখবে যে জয়েন করতে যাবে, তখন দুইটাকে এক জায়গায় আনতে হবে। তিনটাকে তাকে কনভার্ট করে আনসাইন্ড বিগ ইন্টে নিয়ে তারপর সে জয়েনটা করতে পারবে। এইটা ধরেন অল্প কিছু রো হলে ইটস ফাইন, কিন্তু যখন অনেক অনেক মিলিয়ন রো নিয়ে কাজ করবেন একটা রেজাল্ট সেটে, তখন এইটার ইম্প্যাক্টও অ্যাপ্লিকেশনে পড়তে হবে। তো আননেসেসারি মাইসিকল এর সিপি ইউজ হবে। তো এটা খুব কেয়ারফুলি খেয়াল রাখা দরকার। নেক্সট আমরা তাহলে চলে যাচ্ছি পারফরমেন্স অপটিমাইজেশনে। এখানে মজার মজার কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শুরুতে বলছিলাম যে কোয়েরি লগ নিয়ে একটু আমরা বলবো। তো কোয়েরি লগ অন করার জন্য মাইসিকল এর কনফিগারেশন সিম্পল চেঞ্জ করা পসিবল। পাশাপাশি মাইসিকল এখন যেটা সাপোর্ট দেয় সেটা হচ্ছে আপনি রান টাইমে সরাসরি এসকিউএল চালিয়েও কোয়েরি লগ অন করতে পারেন। আপনি যদি সরাসরি এই স্কিলটা চালান, তাহলে মাইসিকল সার্ভার রিস্টার্ট না দিয়েই কোয়েরি লগ অন করা পসিবল। এখন অন করার পর আপনি চিন্তা করছেন যে কোয়েরি লগটা আমি কিভাবে দেখবো, কোথায় আছে। তা আপনি যদি এটা ফাইল বলে দেন, তাহলে মাইসিকল সে ফাইলে কোয়েরি গুলোকে লিখবে। আপনি যদি বলেন না টেবিলে লেখেন, তাহলে আপনি যে টেবিলের নাম বলবেন সেই টেবিলে সে লিখবে। প্রশ্ন হচ্ছে, সরি প্রশ্ন না মানে, এটা কনসিডার করার বিষয় হচ্ছে, যখন আপনি একটা ফাইলকে বলবেন যে এই ফাইলে তুমি কোয়েরিটা রাইট করো, সেই ফাইল কিন্তু মাইসিকিউএল এর যে লিনাক্স ইউজার, মাইএসকিউএল, সে রাইটেবল থাকতে হবে এবং রাইট করতে পারে, পারমিশনটা তাকে সেট করতে হবে, নাহলে কিন্তু সে রাইট করতে পারবে না। আচ্ছা, তো এখন চিন্তা করি মাইসিকিউএল বুঝবে কি হবে যে কোন কোয়েরিটা স্লো। তাকে তো একটা ইন্ডিকেশন দিতে হবে যে তোমার এই এক্স্যাক্টলি এই সিনারিওটা ম্যাচ করলে মাইসিকিউএল ধরে নিবে যে কোয়েরিটা স্লো। তার জন্য এটা সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে প্রথমে বলে দেওয়া যায় আপনি ইন্ডেক্স যদি কোনো কোয়েরিতে ইউজ না হয়, এগুলোকে লক করে ফেলুন। কত সহজ, সে দেখবে একটা কোয়েরি চালানোর সময় ইন্ডেক্সিং প্রপারলি হয়েছে কিনা, না হলে সে স্লো কোয়েরি লগ অ্যাড করে দিবে। অথবা বলতে পারি যে না, 5 সেকেন্ডের জন্য একটা একটা কনফিগারেশন বলে দিলাম যে যে কোয়েরি 5 সেকেন্ডের বেশি লাগে সেই কোয়েরি গুলোকে স্লো কোয়েরি লগে তুমি নিয়ে আসো। আপনি হয়তো 5 বা 7 দিয়ে শুরু করলেন, একটা একটা করে সব কোয়েরি অপটিমাইজ করে ফেললেন, দেখলে যে এখন আর কোনো কোয়েরি লগে পড়তেছে না। এরপরটাকে তুমি আপনি 3 সেকেন্ডে নিয়ে আসেন, দেখেন 3 সেকেন্ডে কভার করে এরকম কোন কোন কোয়েরি বাদ রয়ে গেল, সেই কোয়েরি গুলোকে অপটিমাইজের কাজ করে। সেগুলো যখন হয়ে যাবে ওটাকে 1 সেকেন্ডে নিয়ে আসেন, যে 1 সেকেন্ডের বেশি হলে কোনো কোয়েরি সেটাকে স্লো হিসেবে ট্রিট করা যাবে, এবং সেগুলোকে নিয়ে কাজ করবে। এভাবে কনফিগ চেঞ্জ করে করে আপনি আস্তে আস্তে উপর থেকে মানে হেভি লোডের কোয়েরি গুলো থেকে আস্তে আস্তে স্লো কোয়েরি গুলোর দিকে এসে একটা নির্দিষ্ট সেটে আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে, আপাতত যেভাবে আছে ইটস ফাইন ফর মি, ওই পর্যায়ে আপনি চলে আসতে পারবেন। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আপনার কোয়েরি অন থাকবে এবং আপনার যদি প্রচুর কোয়েরি আনঅপটিমাইজ থাকে, এই টেবিল কিন্তু খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে, বা এই ফাইল কিন্তু খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে। অনেক সময় এরকম হয়েছে যে আমরা একটা জিনিস ডিবাগ করার সময় স্লো কোয়েরি লগ অন করেছি একটা ফাইলে, পরবর্তীতে অফ করতে খেয়াল নাই, এবং 2-3 দিন পর হঠাৎ করে দেখি সার্ভার আর কাজ করতেছে না। খুঁজতে 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 অনেক পরে গিয়ে বের হচ্ছে যে লগ ফাইল এত বড় হয়ে গেছে যে এন্টায়ার ডিস্কে সব স্পেস খেয়ে ফেলছে। পরবর্তীতে আমাদের মাইসিকল শাটডাউন করে স্পেস বাড়ায় ওই ফাইল মুছে আবার রিস্টোর করতে হয়েছে। এই জন্য যখন আপনার কাজ শেষ, একটা ডিবাগ সেশন কমপ্লিট করে ফেলছেন, তখন পরিলগটা অফ করে দিন। এটা অফ না করলে এটা ধরেন আগে ইমপ্লিকেশনে করতে হবে। আচ্ছা, এই যে মাইসিকল ডাম্প স্লো নামে একটা কমান্ড আছে, মাইসিকলের সাথে কমান্ড লাইনে সিএলআই টুল হিসেবে আসে। এটা যদি আপনি রান করে ফাইলটা বলে দেন, তাহলে সে আপনাকে সেই কোয়েরি গুলো দেখাবে যে exactly কোন কোয়েরির কারণে কোন কোয়েরি গুলো স্লো এবং কতটুকু সময় লাগছে,
কতগুলো রো রিটার্ন করছে, এরকম একটা হাই লেভেলের ভিউ শো করে দিই। মুভিং অন, এক্সপ্লেইন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি ক্রিটিক্যাল বলতে পারেন ওয়ে বা টুল। আপনি যদি যে কোনো সিলেক্ট কোয়েরির আগে যদি এই এক্সপ্লেইন কিওয়ার্ডটা আপনি অ্যাড করে দেন, জাস্ট এই এক্সপ্লেইন, এবং এটাকে যদি রান করেন, তাহলে মাইসিকল যেটা করবে আপনাকে একটা তার কোয়েরি প্ল্যান বলবে যে আমি যখন মাইসিকল যখন এই কোয়েরিটাকে এক্সিকিউট করতেছে, তখন সে দেখাবে কোন কোন টেবিলে সে কানেক্ট করতেছে আপনার কোয়েরি করার জন্য। এই টেবিলগুলোর থেকে তার পসিবল কি কি কিজ তার কাছে আছে। যেমন ওই সিটি টেবিলের মধ্যে প্রাইমারি কি আছে, এফ কে কান্ট্রি আইডি আছে, অ্যাড্রেস টেবিলের মধ্যে সিটি আইডি স্টোর করা আছে, এবং এই কি গুলোর মধ্যে সে অ্যাট দি এন্ড কোন কিটাকে সে ইউজ করতে পেরেছে সেটাকে সে কানেক্ট করে পরের টেবিলে। ঠিক আছে, 3-4টা করে আমার এখানে পসিবল ইন্ডেক্সেবল কি ছিল, তার মধ্যে থেকে কিন্তু আমি একটা কি ইউজ করতে পারছি, এখানে অ্যাড্রেস পারছে, এখানে কান্ট্রি পারছে, কিন্তু প্রাইমারিটাকে ইউজ করা হচ্ছে, কিন্তু কান্ট্রিটাকে ইউজ করেছে। এবং এটা লেন্থ কতটুকু, এটা কি অনেক বড় নাকি এটা মিডিয়াম, এটা সে ইন্ডিকেট করবে। এবং এই কুইরিটা রান করার ফলে তাকে কতগুলো রো রিড করতে হয়েছে এটাকে সেখানে শো করতেছে। মানে এমন হয় অনেক সময় যে আমরা 3-4টা টেবিল জয়েন করতেছি, কিন্তু জয়েনিং এর অর্ডার ঠিক নেই। তো একটা বিরাট বড় টেবিলের সব রো পড়ে আসার পর সেখান থেকে হয়তো 3টা রো ফিল্টার করে নেওয়া হয়েছে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে এই কোয়েরিটাকে পারফর্ম করতে মাইস্কুল অনেক কষ্ট হচ্ছে, মানে অনেকগুলো রোকে তার মানে অ্যাক্সেস করে আসতে হয়েছে। সেই পসিবল জায়গাটাতে শুধুমাত্র যদি জয়নিং এর অর্ডারটা চেঞ্জ করে দেওয়া হয়, তাহলেই দেখা যাচ্ছে যে সেই কুড়িটা অনেক অপটিমাইজ হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় যে একটা টেবিলে এতগুলা ইন্ডেক্স করা হয়েছে যে মাইসিকল কনফিউজ যে কোন ইন্ডেক্সটা প্রপারলি ইউজ করা যায়। তো সে ভুলভাল ইন্ডেক্স পিক করে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছে। তখন তাকে প্রপারলি ইন্ডেক্সটা চিনিয়ে দিতে হয়, বা খেয়াল করতে হয় যে এত যে ইন্ডেক্স করে ফেলা হচ্ছে সেখানে তাহলে ভুল ইন্ডেক্স গুলো কি কি আছে, সেগুলোকে সেইখান থেকে বের করে ফেলা দরকার বা মুছে ফেলা দরকার। অনেক সময় হয় যে সবকিছু করার পরও মাইসিকুল এর কুড়ি অ্যানালাইজার আসলে কোনোভাবেই রাইট ইন্ডেক্সটা পিক করতেছে না। তখন মাইসিকুল একটা মানে সিলেক্ট সেগমেন্টের মধ্যে আপনি বলে দিতে পারবেন যে ইউজ ইন্ডেক্স, যে ইন্ডেক্সের নাম বললে সে তখন ফোর্সফুলি ওই ইন্ডেক্সটাকে ইউজ করবে। তো এটা আপনি বুঝবেন কেন যে কি হচ্ছে, বোঝার জন্য হচ্ছে এই এক্সপ্লেইন। এক্সপ্লেইন দিয়ে আপনি বুঝবেন যে কি কি হচ্ছে। তারপর আপনি তার এগেনস্টে একটা অপটিমাইজেশন স্টেপ নেবেন। সেই স্টেপ নেওয়ার পরে যে কোয়েরিটা তৈরি হলো সেটাকে আবার এক্সপ্লেইন দিয়ে রান করবেন। তো দেখবেন যে ঠিক আছে, চেঞ্জ করার ফলে এক্সপ্লেইনে কি চেঞ্জ আসে। এই পয়েন্টটা তো আমাদের শুরুর আলোচনায় চলে আসছে, যে আমরা অনেক সময় সিলেক্ট স্টার মেরে দিই যে না ঠিক আছে, ডাটা আসুক, পরে বুঝবো যে প্রপার ডাটা কোনটা দরকার। এর ফলে কি হয়, একটা টেবিলে ফর এক্সাম্পল 30-40টা কলাম আছে, আমি একটা রেকর্ডসে নিয়ে আসছি 100 রো দিয়ে। তো 100 × 40, এতগুলা কলামের ডেটা চলে আসে। খুবই বড় একটা রেজাল্ট সেট হয়, নেটওয়ার্ক দিয়ে আসতে হয়, এবং পিএইচপি তে বা অন্যান্য অ্যাপ্লিকেশনে যাওয়াতে হোক যেখানেই হোক, অ্যাপ্লিকেশন এন্ডে মেমোরিতে এই রেজাল্টটা রেখে সেখান থেকে প্রসেস করতে হয়। কিন্তু আসলে উচিত ছিল কি, আসলে উচিত ছিল দুইটা। এক হচ্ছে শুধুমাত্র সেই কলামগুলো আনা যে কলামগুলো আমার কারেন্টলি দরকার, এবং সেকেন্ড হচ্ছে এক্স্যাক্টলি কতগুলো রো আমার দরকার সেটাকে লিমিট করে দেওয়া। অনেক সময় অনেকে ভুল করে যেটা যে কাউন্ট করার জন্য সব রো উঠায় নিয়ে আসে, তারপর সেখানে কাউন্ট অপারেশন চালায়। কিন্তু মাইসিকিউএল বা যে কোনো ব্যবস্থা তো বাই ডিফল্ট কাউন্ট কুইরি সাপোর্ট করে, সেটা ইউজ করা উচিত। আমরা এরকম টেবিল নিয়েও কাজ করেছি যেখানে 90টার উপরে কলাম, 113টা কলাম, এরকমও টেবিল নিয়ে কাজ করতে হয়েছে। তো সেখান থেকে যদি আমি সিলেক্ট স্টার দিয়ে আনা শুরু করি, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন যত যাই করেন না কেন, ওটা অপটিমাইজ করা ভেরি ডিফিকাল্ট। ফর এক্সাম্পল যেখানে একটা এক্সাম্পল, যেমন আসলে আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে ন্যাভিগেশনের মধ্যে একটা ইউজারের মেবি নাম আর ছবি, ছবিটা এখানে আসবে, তখন শুধু শুধু তার পুরো রোটা আমার উঠে আনা দরকার নেই। ইন্ডেক্স নিয়ে তো আমরা একটু আগেও টাচ বেস করছি, বাট মূলত কোন কোন ফিল্ডে ইন্ডেক্স করা উচিত এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে যে ঠিক আছে ইন্ডেক্স করা ইম্পর্টেন্ট, আমি বুঝতে পারছি, কিন্তু কোন কোন ফিল্ডে ইন্ডেক্স করি। তার সবার আগে প্রথম ক্যান্ডিডেট হচ্ছে আমরা যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনের মধ্যে ডাটা রিট্রিভ করতে থাকি,
সেখানে যেই জায়গায় যেই ফিল্ড দিয়ে আমরা ফিল্টারিং করি বা যেই ফিল্ড দিয়ে আমরা ডাটাকে লিমিট করি, এখন যতগুলো ওয়্যার ক্লজ আছে সেগুলো হচ্ছে ফার্স্ট ক্যান্ডিডেট যাদেরকে আমরা ইন্ডেক্স করার ট্রাই করব। এখন যদি এরকম হয় যে ঠিক আছে অনেকগুলো ফিল্ড দিয়ে ইন্ডেক্স মানে ফিল্টার হচ্ছে, সেক্ষেত্রে আমাকে কেয়ারফুলি পিক করতে হবে যে কোন কোন ফিল্ড গুলো দিয়ে ইন্ডেক্স করলে আমার ম্যাক্সিমাম আউটপুট চলে আসে। কারণ আগে যেটা বলেছি এবং আপনারা জানেন, যত বেশি ইন্ডেক্স তৈরি করবেন রাইট পারফরমেন্স তত কমতে থাকবে। তো আপনি একটা ফর এক্সাম্পল বড় যদি অর্ডার টেবিল হয়, সেখানে যদি 30-40টা করে কলাম থাকে, আপনি যদি অলমোস্ট 10-15টা কলামের মধ্যে ইন্ডেক্স দিয়ে বসেন, তাহলে প্রতিটা ইনসার্টের সময় সময় লাগবে, প্রতিটা আপডেটের সময় সময় লাগবে। এটা বদলে কি করা উচিত? বিজনেস ডিসিশন যারা দেয় তাদেরকে বোঝানো উচিত যে ভাই এখানে আসলে 5টার বেশি এখানে ইন্ডেক্স দেওয়া ঠিক হবে না, তো আপনারা যে ফিল্টারিং করতেছেন সেটাতে আসলে আপনারা একটু কেয়ারফুল হন, আর একটু ন্যারো ডাউন করে নেন যে আপনার কোন কোন ডাটাগুলোই দরকার। আর না হলে পুরো জিনিসটাকে একটা অফলাইন রিপোর্টিং পোর্টালে নিয়ে যাওয়া উচিত, যেখানে আসলে প্রচুর ডেটা দিয়ে যদি ফিল্টারও করা হয়, এটা মূল অ্যাপ্লিকেশনের পারফরমেন্সে হ্যাম্পার করবে না। এটা হচ্ছে গিয়ে একটা বড় জায়গা। সেকেন্ড হচ্ছে যে গ্রুপ বাই যখন আমরা করি, আমরা হয়তো একটা কাস্টমারের সমস্ত অর্ডারের সাম বের করতেছি, আমরা গ্রুপ বাই করলাম কাস্টমার দিয়ে। সেই গেলে কাস্টমার আইডি দিয়ে আমি যে গ্রুপ বাই করতেছি সেই কাস্টমার আইডিটাকেও তখন আমরা ইন্ডেক্স করতে হবে, তাহলে তখন বেটার হবে। এরপর হচ্ছে আমার অনেক সময় অর্ডারিং করতে হয়, অর্ডার করলেও সেই অর্ডার ফিল্ডেও পসিবলি ইন্ডেক্স বসানো যেতে পারে। মানে এগুলো কিন্তু প্রত্যেকটাই করতে হবে এরকম না, প্রতিটাই হচ্ছে পসিবল অপশনস, বিভিন্ন সিনারিওতে বিভিন্ন কম্বিনেশনে করতে হবে। তো অর্ডার বাইতে যে ফিল্ডগুলো ইউজ হচ্ছে সেখানে ইন্ডেক্স বসালে তার ফলেও একটা ইম্পর্টেন্ট হবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হচ্ছে মানে মাল্টিপল ইন্ডেক্সকে কম্পোজিট আকারে তৈরি করা। এটা বলতে আমি কি বোঝাচ্ছি? কারণ আপনি একটা অর্ডার টেবিলে আপনার অনেকগুলো কলাম আছে, আর আপনি সবসময় 2-3টা ফিল্ড দিয়ে ফিল্টার করেন। ফর এক্সাম্পল অর্ডারের ডেট দিয়ে ফিল্টার করেন, অর্ডারের স্ট্যাটাস দিয়ে ফিল্টার করেন, অর্ডারটা কোন কাস্টমারের জন্য দরকার সেটা দিয়ে ফিল্টার করেন। এই 3টা ফিল্ডে সবচেয়ে বেশি আপনি তৈরি হচ্ছে। এখন ন্যাচারালি আমরা কি করতে পারি, আমরা 3টা সেপারেট সেপারেট ইন্ডেক্স রাখতে পারি যে ঠিক আছে কাস্টমার ডিলে যখন ফিল্টার হবে তখন কাস্টমার ইন্ডেক্স ইউজ হবে, সিমিলারলি প্রাইস দিয়ে ফিল্টার হলে প্রাইসের ইন্ডেক্স ইউজ হবে। আবার যদি স্ট্যাটাস দিয়ে ফিল্টার হয় স্ট্যাটাসের ইন্ডেক্স ইউজ হবে। কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন যে আপনার অ্যাপ্লিকেশনে অলওয়েজই আসলে স্ট্যাটাস ফিল্টার ইউজ হয় এবং অলওয়েজই কাস্টমার ফিল্ডটা ইউজ হয়। এখন বাকি অন্য যেই অ্যামাউন্টটা ইউজ হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রে আসলে যেটা করা উচিত, এটা কম্পোজিট ইন্ডেক্স তৈরি করা উচিত যেখানে 3টা ফিল্ডই আছে এবং ইন দ্য রাইট অর্ডার আছে। তো আপনি অলওয়েজ আগে কাস্টমার এটাকে রাখেন, তারপর স্ট্যাটাস রাখেন, এরপরে নাম্বার রাখলে রাখতেও পারেন নাও রাখতে পারেন। যদি আপনি কম্পোজিট ইন্ডেক্স তৈরি করেন তো আপনি একটা ইন্ডেক্স তৈরি করলে 3টে ইন্ডেক্সের ফায়দাই পাবেন। কিন্তু খেয়াল রাখতে হবে কম্পোজিট ইন্ডেক্সের ক্ষেত্রে যদি ওয়্যার ক্লজের মধ্যে অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা যত স্কিমা যে ইন্ডেক্সের ডেফিনেশন ম্যাচ না করে, তাহলে কিন্তু মাইসিকল সেই কম্পোজিট ইন্ডেক্সটা ইউজ করতে পারবে না। ফর এক্সাম্পল আপনি কাস্টমার আইডি এবং স্ট্যাটাস দুটো ইউজ না করলেন, আপনি সরাসরি শুধু অ্যামাউন্ট দিয়ে করতে চাইলেন, তখন কিন্তু এই ইন্ডেক্সটাকে মাইসিকল ইউজ করতে পারবে না, বিকজ সেটা কম্পোজিট ইন্ডেক্সের থার্ড লেয়ারের ব্যাপার ছিল, 3 নাম্বার আইটেম ছিল, কলাম ছিল। তো এই জন্য আসলে এই এক্সপ্লেন দিয়ে দিয়ে দেখা দরকার যে আসলে কোন কোন কুইরি গুলো বেশি রান হয়, সেখানে কোন কোন ফিল্ড গুলা বারবার আসে, কুইরিটা এক্স্যাক্টলি কি, এখান থেকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে কম্পোজিট ইন্ডেক্সটা কি হতে পারে। এর ফলে মোটামুটি ভালো একটা বুস্ট হয়, কারণ নাম্বার অফ ইন্ডেক্স কমে আসতেছে, আবার কম্পোজিট ইন্ডেক্স সরকার এই ইন্ডেক্সটার সাইজও কমে আসতেছে, ইনসার্ট আপডেট এগুলো ফাস্টার হবে। আবার একসাথে কিন্তু রিট্রিভও ফাস্টার হচ্ছে, যেহেতু ইন্ডেক্স আমরা ইউজ করতে পারতেছি। হুম, already বলেছি। এটা নিয়ে আসলে বলা হয়ে গেছে জয়েনের ক্ষেত্রে কলাম গুলো ইন্ডেক্স থাকা দরকার, এক্সপ্লেন দিয়ে আমরা দেখবো। তো আরেকটা বিষয় যে ইনার জয়েন এবং লেফট জয়েনটা বেশি ইউজ করার কথা বলতেছি, সম্ভব হলে মানে অল পসিবল কেসে পসিবল হলে ইনার জয়েন ইউজ করা উচিত। এর ফলে মাইসিকল জানে যে ডেফিনেটলি দুইটা রো এর মধ্যে একটা ইন্টারসেকশন থাকবে, সেখান থেকে রিট্রিভ করতে হবে। বাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনেক সময় লেফট জয়েন করার প্রয়োজন হবে না। ঠিক আছে, আমি এক্স্যাক্টলি জানি না যে অন্য সিরিজও আছে কিনা, তো কোন জয়েন্টটা আপনি ইউজ করবেন এটা হ্যাজ টু বি এ ডিসিশন, যে ওই সিনারিওতে কোনটা ইউজ করা উচিত সেটা ইউজ করার জন্য সাজেস্টেড বলবো আর কি।
এটাও বলেছি অলরেডি যে জয়নিং অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। এই মোটামুটি হাই লেভেলে এখন কিছু নিউজ থাকে না, কুইক ফায়ার ম্যাটেরিয়ালস ইউজ করতে পারেন যখন স্ট্যাটিস্টিক্যাল অনেক ডাটাকে একবারে আপনার ধরেন বারবার অ্যাক্সেস করতে হয় বিভিন্ন কেসে, তখন যদি মাইসিকুয়াল এর ম্যাটেরিয়ালস ভিউটা ইউজ করেন তাহলে সে ডাটাগুলো প্রি ক্যালকুলেট করে আপনাকে রেখে দিবে, আপনাকে বারবার বিভিন্ন কুড়ি চালাতে হবে না। রিপোর্টিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট অথবা ড্যাশবোর্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট। যাদের হচ্ছে গিয়ে প্রচুর রো এবং আহ, অনেক বেশি কোয়েরি হতে থাকে অল দা টাইম, তারা হচ্ছে রেপ্লিকেশন ইউজ করে কোয়েরিটাকে সেপারেট করতে পারে যে ঠিক আছে আমার মাস্টার 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 না, মাস্টার মাস্টার আসলে পরের স্টেজ, মাস্টার স্লেভ রেপ্লিকেশন করা আছে। বেশিরভাগ ক্ষেত্রে রিড আমি করি স্লেভ থেকে, কিন্তু রাইট করার সময় মাস্টার মাস্টার থেকে রাইট করি। বা দুইটা রেপ্লিকেশন সার্ভার, দুইটা হচ্ছে গিয়ে স্লেভ সার্ভার আছে, একটা হচ্ছে গিয়ে মাস্টার সার্ভার আছে, সেখান থেকে আমরা রিড রেটটা স্প্লিট করে দিই। হচ্ছে গিয়ে বেসিক যে রেপ্লিকেশন মাইসিকুলে করা যায় খুবই সহজ কনফিগারেশন দিয়ে। আর যদি মনে হয় না আমার আরো স্ট্রং দরকার এবং আরো ডিউরেবিলিটি দরকার, যে না আমি চাই যে আমার একই সাথে রিড রাইটের স্পিড বাড়বে, পাশাপাশি আমার ডেটার রিডান্ডেন্সি বাড়বে, যে একটা সার্ভার যদি কোনো কারণে বসে যায় তারপর আমি অন্য সার্ভারগুলো থেকে রিকভারি করতে পারবো, তখন ইনোডিবি ক্লাস্টার ইউজ করতে পারেন যেখানে অ্যাটলিস্ট মিনিমাম তিনটা সার্ভার লাগে। সার্ভার বা ভিএম হলেও হয়, বা তিনটা ভিএম বা তিনটা সার্ভার অ্যাটলিস্ট লাগবে, এবং বাড়াতে পারবেন যত বেশি আপনি অ্যাড করবেন সার্ভার ক্লাস্টারে তত বেশি আপনার ডাটা রিডান্ডেন্সি বাড়বে। কোনো ধরনের ক্যাটাস্ট্রফি হলে রিকভার করার পসিবিলিটি তত বেশি বাড়বে। এর মাধ্যমে আপনি ডেটাবেস মানে পারফরমেন্স অনেক ইমপ্রুভ করতে পারবেন, তবে এটা কস্টলি, এটা মাথায় রাখা লাগবে। ডিস্ক ডিস্ক খুবই ইম্পর্টেন্ট। যাদের যাদের ডেটা সার্ভার এসএসডি ইউজ নাই তারা অবশ্যই এসএসডি তে মুভ করবেন, দেখবেন যে ড্রামাটিক্যালি আপনার অ্যাটলিস্ট 50%, 70%, 100% মোশন স্পিড বেড়ে যায়। আর যেসব হোস্টিং প্রোভাইডার এনভিএম ডিস্ক সাপোর্ট করে তাহলে ডেফিনেটলি এগুলো কিন্তু অনেক সময় খেয়াল করে দেখবেন, অনেক সময় বিভিন্ন হোস্টিং কোম্পানি বলে যে এসএসডি সাপোর্ট দিচ্ছে, এনভিএম ডিস্ক সাপোর্ট দিচ্ছে, কিন্তু চিপ চিপ সব এসএসডি দিয়ে রাখে। তো আপনার এসএসডি সার্ভারের পারফরমেন্স ঠিক আছে কিনা এটাও কিন্তু চেক করে নিতে হবে। তার নামে বললো এসএসডি, কিন্তু একদম পুরানো 7 বছর 8 বছর আগের এসএসডি ধরাই দিল, তাহলে কিন্তু আসলে দেখা যাবে স্পিডটা প্রপারলি আসতেছে না। তো ওগুলোকে একটু অপটিমাইজ করে নেওয়া, মানে সরি বেঞ্চমার্ক করে নেওয়াটা দরকার। মোস্ট অপটিমাম স্টোর ইঞ্জিন, একটা মজার বিষয়। মাইসিকুলার আমরা তো এখন পর্যন্ত কিছু দেখলাম, ইনোরেবির কথাই মূলত বলেছি। মাইসিকুলে কিন্তু আরো অনেকগুলো স্টোরেজ ইঞ্জিন আছে। ফর এক্সাম্পল একটা সিএসবি স্টোরেজ ইঞ্জিন আছে, একটা ব্ল্যাক হোল স্টোরেজ ইঞ্জিন আছে, আর্কাইভ নামের স্টোরেজ ইঞ্জিন আছে। একটা একটা পারপোজের জন্য তৈরি করা। ফর এক্সাম্পল আপনার যদি এরকম কিছু ডাটা থাকে যেটা কখনোই চেঞ্জ হয় না, যেমন বিভিন্ন রকমের লগ বা অ্যাক্টিভিটিজ, বা ফর এক্সাম্পল কোনো একটা কমেন্ট যেটা এডিট করা যায় না, এই টেবিলগুলোকে আপনারা যদি আর্কাইভ নামে ডেটা ইঞ্জিন স্টোরেজ ইঞ্জিনে কনভার্ট করে রাখেন ইনোডিবির বদলে, তো এই ডাটাটা ইমিউটেবল হয়ে যায়, যেটা কোনো চেঞ্জ হবে না। ফলে মাইসিকল জানে যে চেঞ্জ হবে না, বারবার তো চেক করার কিছু না, সরাসরি রিড করতে পারে। আবার একটা স্টোরেজ ইঞ্জিন আছে সিএসভি, আপনি যদি বারবার সিএসভি এক্সপোর্ট করা হয় কিছু ডেটা, স্ট্যাটিস্টিক্যাল ডেটা, আপনি যদি স্টোরেজ ইঞ্জিন রাখেই সিএসভি, তাহলে মাইসিকল যদি আপনি এক্সপোর্ট করতে পারেন সে খুব ফাস্ট এক্সপোর্ট করতে পারবেন, আর এন্ডে কোনো ধরনের কোনো চেঞ্জ লাগে না। এই ধরনের বিভিন্ন স্টোরেজ ইউজ করতে পারেন। লং রানিং ট্রানজাকশন অ্যাভয়েড করতে পারলে সুবিধা। এর ফলে যেটা হয় যে মাইসিকুল একটা নির্দিষ্ট স্টেটে লক থাকা লাগে না। এটা সবসময় অ্যাপ্লিকেবল না, এটা কেস বুঝে আপনাদের ইউজ করতে হবে। তো হাই লেভেলে মূলত এগুলাই, আমি জাস্ট একটা টুল দেখাই। এই টুলটার নাম হচ্ছে মাইসিকিউর টিউনার। পরে আমি লিঙ্ক বলে দিব। আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো আলোচনা করলাম, এটা পারলে দেখা একটা টুল, ওপেন সোর্স। যে কোনো লিনাক্স সার্ভারে যদি আপনি এটা চালান তখন সে আপনাকে একটা হাই লেভেলের এন্টায়ার ডেটাবেজের একটা মানে পারফরমেন্স স্কিমা টেবিলটাকে এবং অন্যান্য লগ গুলোকে অ্যানালিসিস করে আপনাকে একটা বড় অ্যানালাইসিস রিপোর্ট দিবে। ডেটাবেস সার্ভারটা কতদিন ধরে চলতেছে, রিড কত পার্সেন্ট, রাইট কত পার্সেন্ট হচ্ছে, বাফার গুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা, মেমোরি ইউজেস খেয়াল করে দেখেন 70% ইউজ হচ্ছে ম্যাক্সিমাম। মানে হাই লোড দেওয়ার পরে রুটটা আসলে যায় নাই, অলমোস্ট কোনো স্কোপ উইনি নাই। হুম, কোয়েরি কাস্ট ডিসেবল করা আছে, এরকম প্রচুর জিনিস দিচ্ছে যেগুলা পজিটিভ, সেগুলোকে ওকে দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন এখানে এসে মাইসিএম আসলে খুব বেশি ইউজ, ইনোডিবিতে এসে বলছে ইনোডিবি প্রপারলি আছে, বাফার ফ্লো ঠিকভাবে করা আছে,
কিন্তু বাফার ইউজেস খুবই কম, তার মানে বেশি অ্যালোকেট করা আছে, এটা এত অ্যালোকেট না করলেও হয়। এফিসিয়েন্সি কম, অলমোস্ট কোনো এফিসিয়েন্সি নেই, এবং আরো নিচে অনেক প্রকল্পে অনেক কিছু সে শেয়ার করে, এবং সে আপনাকে আপনার কনফিগারেশন চেঞ্জ করার জন্য 8-10টা প্যারামিটার বলে দিবে, যদি থাকে আর কি। আর যদি অলরেডি অপটিমাইজ থাকে তাহলে সে কিছুই বলবে না, বা হয়তো বলবে যে এটা অপটিমাইজ আছে। তো হচ্ছে কি একদম মিনিমাম চেঞ্জ, মানে মিনিমাম অ্যানালাইসিস করে আপনি যে টুলটা চালান, সেই যেই অ্যানালাইসিসের যে রেজাল্ট আসে দিবে, সেই অনুযায়ী যদি আপনি ডেটাবেজের কনফিগারেশন টিম করেন, তো মোটামুটি আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আমার বিভিন্ন কনসালটেন্সি করার সময়, বিভিন্ন অপটিমাইজেশনের টাস্ক আসার সময় আমরা সবার আগে টুলটা রান করি, এবং খেয়াল রাখবেন যে টুলটা রান করবেন সার্ভার রিস্টার্ট করে ফেলার আগেই। কারণ সার্ভার লাস্ট রিস্টার্ট করার পর থেকে যা অপারেশন সিস্টেমে হয়েছে, তার উপর বেস করে কিন্তু সে একটা রিপোর্ট দিচ্ছে। তো যতদিন ধরে সার্ভার রান রাখা যায়, তারপর যদি এটা চালানো যায়, তত অ্যাকুরেট ডাটা আসবে আসলে। এই মোটামুটি আজকে